চলাফেরার সুযোগ আছে। অবশ্যই কোন ক্ষেত্রে মানে সবাই কেউ কিন্তু জবাবদিহিতার বাইরে আমরা কেউই নই কিন্তু। জি, আমি তো এটা বরাবর আইনের প্রসঙ্গ আর ওই টেলিফোনের অভিজ্ঞতা বোধহয় আপনারও আছে, আপনি বলছিলেন। সেটাই বলতে চাচ্ছিলাম যে একটা বিষয় তো খুবই স্পষ্ট যে একটা সার্বভৌম দেশে যেখানে আইনের শাসন চলে, যদি আমাদের দেশে আইনকে শাসন করা হয়, আইনের শাসন নয়। কারণ আমাদের নতুন তথ্য উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি একসময় সাগর রুনির আন্দোলন করতেন, উনাকে তথ্য উপদেষ্টা নেওয়ার পর উনি আর সেই আন্দোলনের মধ্যে নেই। তো উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে রনি গ্রেফতার হলেন। তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাংবাদিকদের বিচার পেতে হলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ প্রয়োজন হয়? তাহলে কি সাগর রুনির গ্রেফতারের ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী নির্দেশ দেননি? তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ কি প্রয়োজন আছে আমাদের? আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আইনের শাসনের ক্ষেত্রে সে যেই হোক না কেন, এমপি হোক, সাধারণ মানুষই হোক, প্রত্যেকেই আইনের গণ্ডির মধ্যে থাকতে হবে। এবং রনি আমার আপনার যতই প্রিয় হোক না কেন, যতই প্রিয়, আমারও অত্যন্ত প্রিয়, যতই প্রিয় হোক না কেন, যখন বিচারের প্রশ্ন আসে, আপনি ন্যায়পরায়ণতার প্রশ্ন আসে, সে যেভাবে সাংবাদিকগুলোকে মেরেছে, এটা তো তাকে এটার অপরাধের বিচার তার হতেই হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখেন, যদিও সেই সাংবাদিককে তারা যদি কোনো অন্য কারণে ব্যবহার করে থাকে, তারপরেও কারো গায়ে হাত তোলা কিংবা লাথি দেয়া, কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে সাংবাদিকদের গায়ে লাথি দিয়ে রনি জেলে চলে গেছে, আর সাংবাদিকদের পেটে লাথি দিয়ে মন্ত্রী হয়ে গেছে। আজকে আমার দেশের সাংবাদিকদের কি অবস্থা এটা আপনারা বলেন না? আজকে দিগন্তের এতগুলো সাংবাদিক, ইসলামিক টিভির কি অপরাধ ছিল? বরঞ্চ দিগন্ত এবং ইসলামিক টিভিতে অত্যন্ত সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করতো অন্যান্যদের চেয়ে। এবং আজকে রোজার দিনে দেখেন, আমি এটা পলিটিক্সে যাচ্ছি না, এই দুটা চ্যানেল বিশেষ করে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করত, তাফসির এবং অন্যান্য, এবং হয় অন্যান্য চ্যানেল এটা করুক, না হলে এটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি সাংবাদিকদের পেটে লাথি দিলে তার কোনো বিচার নেই। এখানে দুটো প্রশ্ন আমি করতে চাই, দুটো প্রশ্ন উঠবে, হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন। একটি হচ্ছে যে আমি যেটি একজন আইনজ্ঞ হিসেবে আপনার কাছে বারবার জানতে চাইছি যে তাকে গ্রেফতার, তার জামিন দেয়া, তার জামিন নামঞ্জুর করা, এখানে আইনের কোনো ব্যত্যয় আপনার কাছে আছে কিনা মনে হয়? এক। দ্বিতীয়ত এই প্রশ্ন নঈম নিজামের কাছেও করা, যে কেউ কেউ যারা রনির পক্ষ হয়ে কথা বলছেন, তারা বলছেন যে আঘাত তো যে কারো উপরই অন্যায়, যে কাউকে অ্যাসাল্ট করা, সাধারণ মানুষকে অ্যাসাল্ট করা আর সাংবাদিকরা, ঠিক আছে, সাংবাদিকদের অ্যাসাল্ট করার মধ্য দিয়ে যে কারণে আমরা ক্ষুব্ধ হই যে এটি আসলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এই জায়গাটায় সমস্যা, ব্যক্তিকে আক্রমণ নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে তিনি কি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কোন সংবাদকর্মীর গায়ে হাত তুলেছেন কিনা, যিনি নিউজ কভার করতে গেছেন। বলা হচ্ছে যে তারা বলছেন যে এটি তো টেলিভিশনের একটি অনুষ্ঠানের ক্যামেরাম্যান গিয়েছিলেন, বা তাদেরকে সাংবাদিক হিসেবে বলা যাবে কিনা, মানে সাংবাদিকদের ক্ষোভের জায়গাটাকে আলাদা করবার জন্য বা একটা অবস্থান পরিষ্কার করবার জন্য। আমি আসছি, আপনি এই উত্তরটা দেবেন। আমি সেটাই, মালিক, আমাদের জার্নালিস্টদের আসলে কিংবা সাংবাদিক বলতে আমরা কাকে বোঝাবো, সেটি একটি প্রশ্ন। কোড অফ কন্ডাক্টের দিকে আমি যাচ্ছি না। আমি নিজে কিন্তু প্রেস কাউন্সিলের সাথে একসময় ছিলাম, কনসালটেন্সি করেছি আজকে থেকে প্রায় 13-14 বছর আগে। তো কিছুটা সাংবাদিকদের এথিক্সে আমি এই ছোট জায়গায় যাব না, আমি একদম বড় জায়গায় যাই। সংবিধানে 39 অনুচ্ছেদে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা হলো, নিশ্চয়তা দেওয়া হলো, কিন্তু তার সাথে কয়েকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে যে আপনি জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এটা দুবার রিপিট করব, অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনি বিধিনিষেধ সাপেক্ষে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। এখন আপনি অপরাধ সংগঠনে যদি প্ররোচনা করেন, তো এটা তো আমাদের সংবিধানেও নিষিদ্ধ। আমি ছোট আইনের কথা বলছি না। আবার আছে সংবিধানে 43 অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে প্রোটেকশন একটা পার্সনের, নাগরিকের প্রোটেকশন কি, তার গৃহ, তার অফিস প্রোটেক্টেড, যে তার তল্লাশি, প্রবেশ, আটক, অবৈধভাবে হস্তক্ষেপ, ঢোকা নিষেধ থেকে একটা মানুষ রক্ষা পাবে। আজকে চ্যানেল আই আমরা আছি, যে কেউ আপনারা এই স্টুডিওতে ঢুকে যেতে পারেন না, এতটুকু ফান্ডামেন্টাল রাইটস আপনার আমার রয়েছে। এবং তাতে বিতে বলা হচ্ছে মানুষের যোগাযোগের ক্ষেত্রে চিঠিপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর গোপনীয়তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তাহলে যদি রনির কেসটা আমি সাংবিধানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে রনির গোপনীয়তা, ঠিক আছে, উনি পাবলিক ফিগার, ওনার গোপনীয়তা বলতে কিছু নেই, কিন্তু ওনার একটা পারিবারিক জীবন আছে,
ওনার তো একটা সামাজিক জীবন আছে, এবং সকাল থেকে রাত পর্যন্ত তার কথা অনুযায়ী যদি তার কর্মস্থলে এবং তার পাবলিক প্রপার্টিতে যদি এভাবে তাক করে থাকে, এটা তো আমাদের সংবিধানের লঙ্ঘন। এখন আপনি বাক স্বাধীনতা কিংবা অন্যান্য স্বাধীনতা যেরকম আপনার সাংবাদিকদের রয়েছে, তেমনি তো একটা রাজনীতিবিদ হলেও সেও তো জনগণেরই একটা অংশ, নাগরিকের একটা অংশ। এখন আমি যেদিকে যাচ্ছি, যে যেটা নাইম ভাই বললেন যে এত তাড়াতাড়ি কিভাবে সে অ্যারেস্ট হয়ে গেল, হ্যাঁ এটা আমরা দেখেছি। এটা দেখেছি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে দেখেছি। যখনই দেখেছি আইসিটি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে, সঙ্গে সঙ্গে স্ক্রলিং হচ্ছে এবং জিগাতলার বাসায় তাকে রেড দিয়ে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসলো। তো আইসিটি না, আমি যেটা বলছি যুদ্ধ অপরাধ, সেটাই বলছি যে যুদ্ধ অপরাধের বিষয়ে যে স্পিরিট নিয়ে আপনি কাজ করবেন, একই স্পিরিট কি আপনি রনির বিরুদ্ধেও ব্যবহার করবেন? আপনার তো অন্যান্য অপশন রয়ে গেছে। রনি তো এর আগে জামিন নিয়েছে, আপনি তার জামিন ক্যান্সেল করবেন, এবং ক্যান্সেল কিভাবে করেছেন? আমাদের বলা হচ্ছে যে অভিযোগটা বলা হচ্ছে যে নিম্ন আদালত কার হুকুমে চলে। এখন তো তথ্য উপদেষ্টাই বলে দিলেন যে কার হুকুমে চলে। এখন যদি এই হুকুমে যদি এইভাবে চলা শুরু হয়ে গেল, তাহলে তো দলের মধ্যে যে বিষয়গুলাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দল মিডিয়া বান্ধব কিংবা আইনের শাসনের বিচার করছি, তাহলে যদি হুমকি হয়, তাকে তো মার্ডার কেসের হুমকি দেওয়া হয়েছে, যেখানে লাইভ প্রোগ্রামে একজন মন্ত্রী একজন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে ফেলবে হুমকি দিয়েছে। এটা লাইভ সবাই দেখেছে, তার কোনো বিচার নেই। আর আজকে আপনি এখানে একটা কি ফুটিয়ে কি, আমি একটু যোগ করছি একটু আপনার সঙ্গে, সেটা হলো যে প্রথমত একটু সংক্ষেপ, আমি শেষের দিকে শুরু করছি, সেটা হলো 2-1টা বিষয়